নমস্কার, আমি ডক্টর সৌরভ মান্না। আমি একজন পেডিয়াট্রিশিয়ান। আজকের টপিক নিউবর্ন অর্থাৎ নবজাতক শিশু ঠিক ডেলিভারির পরে কিংবা বাড়ি যাওয়ার পরে কিভাবে মা কিংবা অন্যান্য ফ্যামিলি মেম্বাররা বাচ্চার কেয়ার নেবে সেই ব্যাপারে আমি কিছু বলবো। অনেক মাই হসপিটাল বা নার্সিংহোম থেকে বাচ্চা বাড়ি নিয়ে যাওয়ার সময় প্রচণ্ড অ্যাংসাস থাকেন বাচ্চার কেয়ার নিয়ে। সেই অ্যাংজাইটি কাটানোর জন্যই আজকের এই ইউটিউব চ্যানেলে আসা। বাচ্চার কেয়ার বেশিরভাগটাই কিছুটা কমন সেন্স অ্যাপ্লাই করে করতে হয়। তা প্রথমেই আসি, যেটা মায়েদের সব থেকে বেশি কোশ্চেন থাকে যে বাচ্চা কী খাবে। ব্রেস্ট মিল্ক তো অত বেশি নেই, কীভাবে বাচ্চাকে খাওয়াবো। তো আমি রেকমেন্ড করি কি অলওয়েজ ট্রাই ব্রেস্ট মিল্ক অ্যান্ড ব্রেস্ট মিল্ক। একদম জন্মের পরে যে ব্রেস্ট মিল্কটা আসে সেটা একটু ঘন ইয়েলো টাইপ, মনে হয় যেন সেটা মিল্ক নয়, অ্যাকচুয়ালি ওটাকে বলা হয় কোলোস্ট্রাম। আর ওটা কয়েক ড্রপই বাচ্চার শরীরে অনেক বেশি বেনিফিট করতে পারে। তো যখন প্রথম সিজার হোক কিংবা নর্মাল ডেলিভারি হোক, 1 ঘন্টা পরেই বাচ্চাকে মায়ের ব্রেস্টে দেওয়া উচিত। এই যে কোলোস্ট্রামটা বাচ্চা যত সাকিং করবে, কোলোস্ট্রামটা আস্তে আস্তে মিল্ক, মানে কোলোস্ট্রামের পরেই ঠিক ব্রেস্ট মিল্ক নর্মালি চলে আসে। 1-2 ডেজ হয়তো টাইম লাগে, কিন্তু কোলোস্ট্রাম অলওয়েজ বেশি করে খাওয়ানো উচিত। তাতে বাচ্চার ইমিউনিটি অনেক বেশি বেড়ে যায়। আর বাচ্চাকে ব্রেস্ট মিল্ক ধরালে শুধু যে বাচ্চার উপকার তা নয়, কিন্তু মায়ের হেলথের ওপর অনেক কিছু এফেক্ট করে। মাকে অনেক বেশি তাড়াতাড়ি সুস্থ করে দেয় বাচ্চার সাকিং। আর একটা ব্যাপার, ব্রেস্ট মিল্ক বারবার খাওয়ানোর পরে বাচ্চা অনেক সময় কান্নাকাটি করে। তা মায়েরা অনেক সময় অ্যাংসাস থাকেন কি ব্রেস্ট মিল্ক সাফিসিয়েন্ট হচ্ছে কি না। কীভাবে বুঝবেন বাচ্চার প্রয়োজন অনুযায়ী ব্রেস্ট মিল্ক হচ্ছে কি না? এটা খুব সহজ ব্যাপার। বাচ্চার ইউরিন 24 ঘন্টায় 10 বারের বেশি হলে, অথবা বাচ্চার ওজন যদি প্রতি সপ্তাহে 150 গ্রাম থেকে 200 গ্রাম বাড়তে থাকে, তাহলে বুঝবেন যে ব্রেস্ট মিল্ক সাফিসিয়েন্ট হচ্ছে। আর মায়ের নিউট্রিশনের দিকে খুব বেশি নজর রাখা দরকার এই সময়। বাড়ির অন্যান্য মেম্বার কিংবা বাচ্চার বাবা সবসময় যেন মাকে উৎসাহ যোগান ব্রেস্ট মিল্ক খাওয়ানোর জন্য। ব্রেস্ট মিল্ক এতটাই বাচ্চার জন্য বেনিফিশিয়াল, ব্রেস্ট মিল্ক ছাড়া অন্য কিছু ভাবা উচিত না। যদি কোনো কারণে মাদার খুব সিক থাকেন, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আর্টিফিশিয়াল মিল্ক দিতে হয়, কিন্তু অলওয়েজ ট্রাই ব্রেস্ট মিল্ক অ্যান্ড ব্রেস্ট মিল্ক। বাচ্চার এটা একটা মেন জিনিস, যেটা খেলে বাচ্চার সমস্ত কিছু, মানে বাচ্চার গ্রোথ বলুন কিংবা ইমিউনিটি পাওয়ার বলুন, অলওয়েজ ব্রেস্ট মিল্ক থেকে অনেক অনেক বেশি আসে। whereas আর্টিফিশিয়াল মিল্কে অনেক চান্স অফ ইনফেকশান, such as নিউমোনিয়া, ডায়রিয়া চান্স অনেক বেশি হয়ে যায়। এরপর আসি বাচ্চাকে কিভাবে ক্লিন করাবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা তো বাচ্চার একটা বড় ব্যাপার, কারণ যত পরিষ্কার রাখবেন ইনফেকশান হওয়ার চান্স তত কম। নিউবর্ন বেবিদের ইনফেকশান হওয়ার চান্স অনেক বেশি থাকে, কারণ তাদের ইমিউনিটি অনেক কম থাকে। তাই যে রুমে বাচ্চা আর মা থাকবে সেটা যতটা বেশি সম্ভব ক্লিন রাখতে হবে।
মনে রাখতে হবে যে সব ফ্যামিলি মেম্বার অথবা বাইরের কোনো গেস্ট যারা ওই রুমে ঢুকবে, ঢোকার আগে তাদের পোশাক আর হাত দুটো খুব ভালো করে ক্লিন করতে হবে। এই ক্ষেত্রে হ্যান্ড ওয়াশ উইথ সোপ ওয়াটার ফর 2 minutes ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর আসি বাচ্চার টেম্পারেচার কন্ট্রোল। বাচ্চাকে অলওয়েজ একটা নর্মাল টেম্পারেচার রাখতে হবে, কারণ বেশি হট বেশি কোল্ড বাচ্চার জন্য খুব ক্ষতিকর। বাচ্চা যে রুমে থাকবে সেই রুমের টেম্পারেচার খুব ভালোভাবে মেনটেন করতে হবে। রুম যদি খুব হট থাকে তাহলে বাচ্চা হট হয়ে যাবে, গরম হয়ে যাবে। আর রুম যদি কোল্ড থাকে তাহলে বাচ্চা ঠান্ডা হয়ে যাবে। তাই রুমের টেম্পারেচার অলওয়েজ রেকমেন্ডেড হচ্ছে 26 to 30 ডিগ্রি সেলসিয়াস অথবা সেন্টিগ্রেড। এখানেও একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, কারণ সবার ক্ষেত্রে রুম টেম্পারেচার মেজারমেন্ট করা পসিবল হবে না, কারণ তার জন্য যে থার্মোমিটার ইউজ হয় সেটা অলওয়েজ অ্যাভেলেবেল না। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে রুমে হালকা পোশাক পরে ঢুকলে জাস্ট ওয়ার্ম ফিল হবে, সেই রুমের টেম্পারেচার মোটামুটি 26 to 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইভাবেই সবাই রুমের টেম্পারেচার মেজার কিংবা মেনটেন করুন। এরপর মা বাচ্চার হাত কিংবা পা বারবার টাচ করে দেখতে পারে যে বাচ্চা ঠান্ডা আছে না গরম আছে, কারণ অনেক সময় বাচ্চা কভার করা আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ভেতরে বাচ্চা অনেক সময় কোল্ড কিংবা ঠান্ডা হয়ে যায়। তো সেটা যত তাড়াতাড়ি ডিটেক্ট করা সম্ভব সেটা করলে বাচ্চার পক্ষে ক্ষতি কিংবা বাচ্চার খারাপ কিছু হওয়ার সম্ভাবনা কম হয়ে যায়। যদি বাচ্চা কোনো সময় ঠান্ডা হয়, হাত পা ঠান্ডা হয়, তাহলে ইমিডিয়েট মায়ের গায়ের টাচ দিয়ে বাচ্চাকে গরম করে দিতে হবে, অথবা মায়ের হাত এরকমভাবে ঘষে বাচ্চার মায়ের হাত গরম হয়ে গেলে বাচ্চার হ্যান্ড আর লেগে টাচ করুন, যাতে বাচ্চা ওই গরমটা পেয়ে যায়। আর একটা ব্যাপার, শুধু ঠান্ডা হলে না, বাচ্চা যদি বেশি গরমও হয়ে যায় সেটাও বাচ্চার পক্ষে ক্ষতিকর। তাই যদি গরম হয়ে যায় তাহলে বাচ্চার কভারটা খুলে, বাচ্চাকে যে চাপা দেওয়া আছে সেটা একটু খুলে হাওয়ার মধ্যে রাখুন। বাচ্চার টেম্পারেচার কন্ট্রোল, নিজের কন্ট্রোল পাওয়ার খুব কম, তাই বাইরে থেকে যেটা করা হয় সেইগুলোই বাচ্চার টেম্পারেচার মেনটেন করতে বেশি সাহায্য করে। হ্যাঁ, আর একটা বড় ব্যাপার যেটা আমি প্রথমেই বলা উচিত ছিল, যে মা বাচ্চার ক্যাঙ্গারু মেথড, মানে ক্যাঙ্গারু যেমন বাচ্চাকে তার নিজের বুকে সবসময় টাচ করে থাকে, নিজের বুকে সবসময় আঁকড়ে ধরে থাকে, ঠিক সেইভাবে বাচ্চাকে যতটা বেশি সম্ভব ঠিক জন্মের পর থেকেই রাখা শুরু করতে হয়। তাতে বাচ্চার টেম্পারেচার কন্ট্রোল করা অনেক ইজি হয়ে যায়। শুধু তাই নয়, মা বাচ্চার মধ্যে একটা অনেক বেশি বন্ডিং তৈরি হয়, এবং এটা ব্রেস্ট মিল্ক তাড়াতাড়ি আসতে খুব হেল্প করে। তো অলওয়েজ ক্যাঙ্গারু মেথড ইউজ করুন। মায়ের স্কিনের সঙ্গে বাচ্চার স্কিন টু স্কিন যেন টাচ হয়। এরপর আসছি বাচ্চাকে কিভাবে পরিষ্কার করবেন। বাচ্চাকে স্নান করানো ইউজুয়ালি 1 মাস পর্যন্ত দরকার হয় না, কারণ বাচ্চা তো বাইরে বেরোচ্ছে না যে তার গায়ে ধুলো নোংরা এগুলো লাগবে। সবসময় বাচ্চা
রুমের মধ্যেই থাকছে, তাই ইউজুয়ালি স্নান করানোর দরকার হয় না। যেটা পরিষ্কার করবেন সেটা হচ্ছে হালকা গরম জল আর স্টেরাইল কটন কিংবা কোনো নরম স্টেরাইল গজ পিস দিয়ে বাচ্চাকে ভালো করে মুছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, বাচ্চা যে রুমে থাকবে সেই রুমের দরজা জানলা বন্ধ করে, রুমের ফ্যান অফ করে তবেই বাচ্চাকে মোছাতে হবে। কারণ এই সময় মানে মোছানোর সময় যদি বাচ্চার গায়ে হাওয়া লাগে তাহলে কিন্তু বাচ্চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেতে পারে। আর বাচ্চার বয়স 1 মাস হয়ে গেলে বাচ্চার গায়ে জল দিয়ে স্নান করাতে পারেন, কিন্তু সেটাও পুরোপুরি রুমের মধ্যে দরজা জানলা বন্ধ করে আর ফ্যান অফ করে। স্নান করার পরে বাচ্চাকে যত তাড়াতাড়ি সম্ভব শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে দিতে হবে, আর তারপর ড্রেস পরিয়ে দিতে হবে। বাচ্চাকে ড্রেস যেটা পরাবেন অলওয়েজ কটন হলে ভালো হয়। ড্রেস কাচার সময়, ড্রেস ক্লিনিং করার সময় নর্মাল সোপ ওয়াটার দিয়ে ভালো করে ওয়াশ করে প্লেন ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, কারণ সোপ ওয়াটার ড্রেসে লেগে থাকলে সেটা বাচ্চার স্কিনের জন্য ইরিটেন্ট। আর একটা ব্যাপার, অনেক বাড়ির মেম্বাররা জিজ্ঞেস করেন যে বাচ্চার ড্রেস কাচার সময় ডেটল জলে কেচে নিচ্ছে। ডেটল একটা ডিসইনফেক্টেন্ট থেকে, কিন্তু কোনো কারণে যদি ডেটল ড্রেসের মধ্যে লেগে থাকে সেটা কিন্তু বাচ্চার স্কিনের জন্য ইরিটেন্ট। তো ডেটল জল ইউজ করার দরকার নেই। সোপ ওয়াটার, প্লেন সোপ ওয়াটার দিয়ে ভালো করে কেচে ভালো করে প্লেন ওয়াটারে ভালো করে ওয়াশ করে আর সানলাইটে শুকাতে হবে। সানলাইট হচ্ছে একটা বড় ডিসইনফেক্টেন্ট, তো অলওয়েজ ভালো করে সানলাইটে শুকিয়ে নিই। এরপরে আসি বাচ্চার আম্বিলিকাস অর্থাৎ নাভিকে কিভাবে কেয়ার নেবেন। জন্মের পরে নাভির শুকনো হয় না, সঙ্গে সঙ্গে শুকনো হতে 2 উইকস 3 উইকস অনেক সময় লেগে যায়। তো আম্বিলিকাসে কোনো রকম অয়েনমেন্ট, মলম, ওষুধ কিছু লাগাবার দরকার নেই। আম্বিলিকাস যতটা সম্ভব শুকনো রাখতে হবে। আম্বিলিকাস ক্লিন যদি বাই চান্স করতে হয়, যদি কোনো কারণে মনে হয় যে আম্বিলিকাসে কোনো ডার্টি জিনিস কিছু লেগে আছে, সেক্ষেত্রে রেকটিফাইড স্পিরিট আর কটন, স্টেরাইল কটন দিয়ে ক্লিন করতে পারেন, এটা সেফ। আচ্ছা, এই সময় একটা জিনিস বলে নিই যে বাচ্চাকে হাগিস পরাবেন কি পরাবেন না। হাগিস স্টেরাইল করা থাকে, স্টেরিলাইজ করা থাকে, সুতরাং হাগিস পরাতে পারেন, কিন্তু 3-4 ঘন্টা ছাড়া ছাড়া চেঞ্জ করতে হবে। প্রথম 1 মাসে হাগিস পরানোর সময় মনে রাখবেন যেন নাভিটা হাগিসের বাইরে থাকে, কারণ হাগিসের মধ্যে যদি নাভিটা থাকে তাহলে কিন্তু একটু ইনফেকশনের চান্স থেকে যায়। কারণ নাভি যতক্ষণ না শুকনো হচ্ছে সেটা যতটা বেশি ওপেন থাকা বেশি সেফ। আর একটা ব্যাপার বলি, বাচ্চা জন্মের পরে বেশিরভাগ বাচ্চারই চোখ থেকে জল আসে কিংবা হালকা চোখ জড়িয়ে যায়, চোখে পিছুটি হয়। তো এটাও স্বাভাবিক, এটা অ্যাবনর্মাল কিছু না। চোখ থেকে জল পড়া এগুলো কাটতে 3-4 মাস, 5-6 মাস, 7-8 মাসও অনেক সময় লেগে যায়। কারণ চোখে যে নেত্রনালী থাকে সেটা একটু ছোট কিংবা ব্লক থাকে, সেটা যত বড় হয় বাচ্চা তো আস্তে আস্তে ওটা বড় হয়ে যায় এবং সেক্ষেত্রে চোখের জলটা ওই নেত্রনালী দিয়ে নাকে চলে আসে, তখন আর চোখে জল পড়া অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এটা কিছু করার দরকার নেই, এমনি চলে যাবে।
কিন্তু কোনো কারণে যদি চোখের সাদা অংশটা লাল হয় কিংবা চোখে বেশি পিছুটি হয়, চোখ থেকে পুঁজের মতো পিছুটি আসছে, সেক্ষেত্রে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপর আসি বাচ্চার কান্না। বেশিরভাগ বাচ্চা এই প্রথম 3-4 মাস সাধারণত সন্ধ্যার পর অথবা রাতে 2-3 ঘন্টা বেশি কান্নাকাটি করতে পারে। তো এটাও খুব স্বাভাবিক ব্যাপার, এটাকে ইভিনিং কোলিক বলে। এই সময় খুব ভালোভাবে বাচ্চাকে কন্ট্রোল করতে হবে এবং এটা মাকেই করতে হবে। মা করলে সব থেকে ভালো হয়, কারণ এই সময় যদি মা ভেঙে পড়ে কান্নাকাটি করে তাহলে বাচ্চার কান্না আরও বেড়ে যায়। এটা একটা অদ্ভুত রিলেশন মা বাচ্চার মধ্যে, কি যে মা যদি অ্যাংসাস হয় বাচ্চা কিন্তু কান্নাকাটি বেড়ে যায়। তাই যখন ইভিনিং কিংবা রাতে কান্নাকাটি করবে বাচ্চা, সেক্ষেত্রে মাকে ভোলালেই ভালো হয়, মানে মা নিজের কোলে নিয়ে বাচ্চাকে ভোলালেই ভালো হয়। আর বাড়ির অন্যান্য মেম্বাররা এই সময় মাকে খুব সাপোর্ট দেয় যে বাচ্চা একদম ঠিক আছে, আর খুব আস্তে আস্তে দোল খাইয়ে খাইয়ে বাচ্চাকে মা একটা খুব আস্তে আস্তে গুনগুন করে গানও গাইতে পারে এই সময়। সেক্ষেত্রে বাচ্চাকে ভোলানো অনেক ইজি হয়ে যায়। আর এই সময় তো বারবার ব্রেস্ট মিল্ক দেওয়ারও চেষ্টা করতে পারে। এরপর আসি বাচ্চা স্টুল পাস কীরকম করা দরকার। অনেক মাই অ্যাংসাস থাকেন বাচ্চার পায়খানা হচ্ছে না কিংবা বাচ্চার পায়খানা বেশি হচ্ছে। তো প্রথম 24 ঘন্টার মধ্যে বাচ্চা স্টুল না পাস করলে সেটা অ্যাবনর্মাল। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর কনসাল্ট করতে হয়। ইউজুয়ালি প্রথম 24 ঘন্টা হসপিটাল কিংবা নার্সিংহোমেই থাকে বাচ্চা। তো সেক্ষেত্রে সেই চেক আপটার জন্যে মাকে তো কিছু চিন্তা করার দরকার নেই। যদি জন্মের প্রথম 1 সপ্তাহ নর্মাল স্টুল পাস হয়ে যায়, এরপর বাচ্চার অনেক রকম ধরনের স্টুল হতে পারে। যেসব বাচ্চারা শুধু ব্রেস্ট মিল্ক খেয়ে থাকে তাদের 2 সপ্তাহ পর্যন্ত স্টুল না হওয়াটাও নর্মাল, কিন্তু আবার দিনে 10 থেকে 12-15 বার স্টুল হওয়াটাও স্বাভাবিক। তবে এইগুলোর ক্ষেত্রে কি হয়, বাচ্চা নর্মাল খাচ্ছে কিনা আর ইউরিন করছে কিনা এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। কারণ বাচ্চার ইউরিন আর খাওয়া যদি একদম নর্মাল থাকে তাহলে 2 সপ্তাহ পর্যন্ত স্টুল না পাস করাটাও নর্মাল, আবার দিনে 10 থেকে 15 বার স্টুল করাটাও নর্মাল। মোটামুটি সব কিছু ব্যাপারে আমি কভার করলাম। এরপরে যদি কিছু কোশ্চেন থাকে সেগুলো তো আপনারা করবেনই। সব কিছু স্বাভাবিকভাবে মেনটেন করার পরেও অনেক সময় বাচ্চার কিছু প্রবলেম হয়, যেগুলো খুব তাড়াতাড়ি মাকে কিংবা বাড়ির লোককে ডিটেক্ট করতে হয়। তো সেই সাইনগুলো খুব ভালো করে একটু মনে রাখতে হবে। সেই সাইনগুলো প্রথম হচ্ছে বাচ্চা ব্রেস্ট মিল্ক ভালো করে সাকিং করছে না। যে কোনো সময় বাচ্চার কোনো ডিজিজ হলে, ধরুন ইনফেকশান কিংবা আরও অনেক ডিজিজ হয় যেগুলো বাইরে থেকে কিছু বোঝা যায় না, কিন্তু বাচ্চা যদি মনে হয় যে ব্রেস্ট মিল্ক ভালো খাচ্ছে না, তাহলে কিন্তু আগে যেরকম খেত সেরকম খাচ্ছে না, তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেকেন্ড হচ্ছে বাচ্চা অনেকক্ষণ ঝিমিয়ে আছে কিংবা ব্রেস্ট মিল্ক 1-2 শাক করে ঝিমিয়ে থাকছে, বারবার জাগানোর চেষ্টা করলেও ভালো জাগছে না, সেটাও একটা ডেঞ্জার সাইন। এরপরে ডেঞ্জার সাইন হচ্ছে বাচ্চা অনেকবার বমি করছে
এবং বমি করার পরে ঝিমিয়ে থাকছে, এটাও একটা ডেঞ্জার সাইন। ইউরিন কমে যাচ্ছে, বেশি বমি করলে সবসময় মনে রাখবেন ইউরিন কমবে। অনেক সময় বাচ্চারা বমি করে কিন্তু একদম নর্মাল অ্যাক্টিভিটি, ইউরিন পাস একদম নর্মাল থাকে, তো সেটা কোনো প্রবলেম না। কিন্তু বমি করার সাথে ইউরিন কমছে আর বাচ্চা ঝিমিয়ে থাকছে, সেটা কিন্তু ডেঞ্জার সাইন। বাচ্চার জ্বর এসেছে অথবা বাচ্চা ঠান্ডা হয়ে যাচ্ছে, বারবার ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম করে দেওয়া সত্ত্বেও বাচ্চা ঠান্ডা হয়ে যাচ্ছে, বাচ্চার টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, দুটোই ডেঞ্জার সাইন। বাচ্চার কোনো সময় খিঁচুনি হচ্ছে, অর্থাৎ চোখ দাঁড়িয়ে গিয়ে হাত পা শক্ত হয়ে গেছে, সেটাও ডেঞ্জার সাইন। বাচ্চার কোনো শরীরের কোনো অংশ ফুলে গিয়ে লাল হয়ে গিয়ে বাচ্চা সেই শরীরটা কোনো সময় মানে লেগ কিংবা হ্যান্ড কিংবা শরীরের যে কোনো জায়গা মুভমেন্ট করার সময় বাচ্চা কেঁদে উঠছে, সেটা ডেঞ্জার সাইন। এই ডেঞ্জার সাইনগুলো খুব ভালো করে মাথায় রাখবেন, আর যা যা যেভাবে বাচ্চার কেয়ার নেওয়া দরকার সব কিছু ডিটেলসে ডিসকাস করলাম। তো আশা করছি বাচ্চা একটা নিউবর্ন প্রথম 6 মাস এইভাবে বাচ্চাকে যদি রাখেন কিংবা বাচ্চার যত্ন নেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর একটা ব্যাপার, রুটিন ইমিউনাইজেশন। যে কোনো হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার অথবা ডক্টর কিংবা যে কোনো পেডিয়াট্রিক সেন্টারে যোগাযোগ করে সমস্ত ভ্যাকসিন নেওয়াটা খুব খুব জরুরি। কারণ ভ্যাকসিন দেওয়া হয় যে ডিজিজগুলোর কোনো মেডিসিন হয় না, আর সেই ডিজিজগুলো ডেঞ্জারাস কিংবা খুব কমিউনিকেবল ডিজিজ, ইজিলি ছড়িয়ে পড়ে। তো ভ্যাকসিন তো খুব ভালোভাবে নিতে হবে। ঠিক আছে, অলমোস্ট আমি সব কিছু কভার করলাম। এরপরে যদি কোনো প্রবলেম হয় তো আমার সঙ্গে কিংবা যে কোনো পেডিয়াট্রিশিয়ান কাছাকাছি বাড়ির সামনাসামনি যেসব ডাক্তারগুলো আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ।